তো প্রথমেই যে প্রশ্নের উত্তরটা দেব সেটা হচ্ছে, প্রশ্ন করেছে দেব সাহির। এটা আমারই কম্পিউটার হার্ডওয়্যার যখন আমি প্রথম শিখেছিলাম তখনকার একটা বন্ধু। এর ভালো নামটাই আমি ভুলে গেছি, ইমদাদ বা ইমরান কিছু একটা নাম হবে। প্রশ্ন করেছে নেক্সট ড্রিম বাইক ক্যা হে আপকা। এবার এটা বাংলা জানে কিন্তু হিন্দিতে প্রশ্ন করেছে। তো নেক্সট ড্রিম বাইক KTM 390, কোনো রকম রাগঢাক না করেই বলে দিলাম, KTM 390 ADV ভার্সন, অ্যাডভেঞ্চার ভার্সন। এটা আমার একটা দারুণ পছন্দের বাইক। তো ইন ফিউচার যদি কখনো সম্ভব হয় আমি এই বাইকটাই কিনবো, KTM 390 অ্যাডভেঞ্চার। হেভি লাগে বাইকটা, যেটা বৈদিকদা চালায় আর ড্রিম ওয়াক চালায়। এর পরের প্রশ্নটা মলয় করেছে, নেক্সট লাদাখ রাইড কবে হতে চলেছে? টিম নিয়ে কি লাদাখ যাওয়া হবে? রিবেল রাইডার্স। তো নেক্সট লাদাখ রাইড গত 2023-এ করেছি, 2024-এ হয়তো সম্ভব হবে না। তো নেক্সট লাদাখ রাইড হয়তো 2025-এ আবার হতে পারে। আর 2025-এ অনেক কিছু প্ল্যান আছে, তো সেইগুলো সমস্ত কিছু এক্সিকিউট হবে। টিম নিয়ে লাদাখ যাওয়া হবে কিনা, তো টিম নিয়ে যদি যাই তো সেটা পরে আমি অ্যানাউন্স করব, কারণ ভবিষ্যতে অনেক প্ল্যান আছে, সেগুলো ধীরে ধীরে সকলেই জানতে পারবে এই চ্যানেলের মাধ্যমে। তো হবে লাদাখ রাইড, ভবিষ্যতে হবে, একবার নয় একাধিকবার হবে, টিম নিয়ে হবে, সোলো হবে, সব রকমই হবে। তারপরের প্রশ্নে চলে আসি। তারপরের প্রশ্নটা করেছে সৃজিতা দাস, হোয়াট ইজ দ্য মোস্ট ওস্ট এক্সপিরিয়েন্স ইন ইউর লাইফ? তো এই প্রশ্নটা একটা দারুণ প্রশ্ন। আমি আমার ওস্ট এক্সপিরিয়েন্স যদি বলি, আমার দুটো ওস্ট এক্সপিরিয়েন্স আছে, বিগত লাদাখ রাইডই হয়েছে, একদম লাইফ থ্রেটনিং এক্সপিরিয়েন্স। প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে যে যেদিন আমি ফার্স্ট লাদাখ বেরিয়েছিলাম সেদিন আমি বারাণসী পর্যন্ত যাচ্ছিলাম, আর বারাণসী যাওয়ার 30 থেকে 40 কিলোমিটার আগে বাইক ব্রেকডাউন করে। তার আগে থেকেই প্রবলেম দিতে শুরু করে, তারপরে বাইকটা ব্রেকডাউন করে। তো ব্রেকডাউন হওয়ার পরে যে সিচুয়েশনগুলো পরপর ক্রিয়েট হয়েছিল সেটা তোমরা অবশ্যই ভিডিওতে দেখেছিলে। যে আমি ওখানে একটা মেকানিককে দিয়ে প্রথমে বাইকটা খুলিয়েছিলাম, তারপরে চলার মতো কন্ডিশন করে দিয়েছিল। তারপরে বেনারসে লাস্ট আমি এসেছিলাম, লাস্ট 5-6 কিলোমিটার রাস্তা বাকি থাকতে আমি বাইকটাকে ঠেলে নিয়ে যেতে হয়েছিল, ওই লাগেজ সমেত, বিশাল একটা ভারী লাগেজ সমেত। এবং রাতও তখন অনেকটা বেজে গিয়েছিল, কোনো হোটেল পাইনি। তো একটা স্কেয়ারি মুভমেন্ট ছিল, মানে কি করব না, মানে তখন অ্যাকচুয়ালি প্রপার ডিসিশন নেওয়াটা না খুব ডিফিকাল্ট ব্যাপার ছিল। মানে আমার মাইন্ডে কি চলছিল সেটা ভিডিওতে তো প্রকাশ করা সম্ভব নয় সব সময় সবকিছু। তো কি চলছিল সেটা বলে বেরোতে পারবো না। তো সেই যে দিনটা কাটিয়েছিলাম আমার কাছে মানে ভয়ানক দিন ছিল। আর একটা ওর্স্ট এক্সপিরিয়েন্স আমি বলবো, সেটা হচ্ছে যখন আমি লাদাখ থেকে ফিরি, ল্যান্ডস্লাইড হয়েছিল। ল্যান্ডস্লাইড হয়েছিল বলে আমার কোনো রকম প্রবলেম হয়নি, কিন্তু যে হোটেলে লাস্টে আমি লাদাখে ফেরার সময় আমি ছিলাম, হোটেলটা ছিল হচ্ছে মান্ডির কয়েক কিলোমিটার আগে, 30 কিলোমিটার আগে। তো এটা আমি ভিডিওতে শেয়ার করিনি, কারণ আমি সাধারণত নেগেটিভ জিনিস শেয়ার করতে চাই না। তো তবুও জানতে চাইলে যখন আমি বলেই দিই। তো হোটেলটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, হোটেল মুন সম্ভবত এই ধরনের কিছু একটা হবে। তো সেই হোটেলে যখন আমরা ছিলাম, 3 দিন ধরে ছিলাম, তো আমরা ল্যান্ডস্লাইডে আটকে যাওয়ার জন্য আমাদের কিছু করার ছিল না, ওখানে থাকতে হয়েছিল। তো হোটেলের ব্যবহার হয়তো ভালো ছিল, কিন্তু হোটেল আমাদেরকে, আমরা বলেছিলাম যে আমরা আটকে গিয়েছিলাম, আর আমাদের বাজেট ট্রাভেলার যেহেতু আমরা বলেওছিলাম, রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের অন্তত রুম রেটটা একটু কম নেওয়ার, খাবার খরচা কিছু কমাতে বলিনি, আমরা রুম রেটটাকে একটু কম নেওয়ার কথা বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম। কোন রকম রিকোয়েস্ট আমাদের শোনেনি। 3 দিনের জন্য আমাদের টোটাল বিল করেছিল 12,000 টাকা, মানে ভয়ানক অবস্থা যাকে বলে আমাদের পক্ষে, বাজেট ট্রাভেলার যেহেতু আমরা। সেই যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল না, এটা বলতেই আমার চরম বিরক্ত লাগে, কিন্তু কিছু তো করার নেই, এক্সপিরিয়েন্সটা যেহেতু হয়েছে
তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমার একটা খারাপ এক্সপিরিয়েন্স বলতে পারো, ওই হোটেল মুন হিমাচল প্রদেশ। আর একটা প্রশ্ন এসেছিল, যেটা অনেকবার আমাকে বিভিন্ন জন প্রশ্নটা করেছে, তো সেই প্রশ্নের উত্তর আমি আজকে এই ভিডিওটা দিয়ে দিই। অর্ণব বাগ হরিপাল থেকে আমাকে প্রশ্ন করেছে যে আমি ইউটিউব সম্বন্ধে কিছু নলেজ আপনার সাথে নিতে চাই। আমি অমুক ডিপার্টমেন্টে একটা কাজ করি, তিনি বলেছেন। তো তার জন্য উনি আমাকে কল করতে বলেন। তো আমি আমার নাম্বারটাও দিই, কল করতে বলেছিলাম কিন্তু কল করেননি। ঠিক আছে, এনিহাউ, তো প্রশ্নটার উত্তরটা দেওয়াটা আমার কাছে খুব জরুরি বলে মনে হয়, কারণ এই প্রশ্নটা শুধু অর্ণব বাগ নয়, আরো অনেকজন আমার কাছে এই প্রশ্নটা করেছে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ইউটিউব চ্যানেলটা কিভাবে গ্রোথ করব। তো বস, আমি এমন বিশাল কিছু সাকসেসফুল ইউটিউবার এখনো হয়ে যায়নি যেখানে আমি লোককে সাজেশন দিয়ে বেড়াবো। আর সাজেশন তো অনেক বড় বড় ইউটিউবাররা দিতে পারে। আমি শুধুমাত্র এটুকুই বলতে পারি, যেটুকু যে আমি যে ভিডিওগুলো বানাবো সেগুলো যেন আমার বেস্ট ভিডিও হয়, বা ভালো করে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটার মানে বি রোল থেকে শুরু করে তার যে ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে ভিডিও ফরম্যাট, পুরো ফরম্যাট, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সাজানো, স্টোরি টেলিং যদি থাকে, থাম্বনেল ভিডিও তৈরি করা, অডিও খুব কোয়ালিটি খুব ভালো আসা, এগুলো ভিডিওতে খুব ম্যাটার করে। এগুলো যখনই ভালো হয়ে যাবে অটোমেটিকলি ভিডিওর ভিউ বাড়তে থাকবে, এনগেজমেন্ট বাড়তে থাকবে। আর এনগেজমেন্ট বাড়তে থাকলে ভিডিও অন্য জায়গায় রেকমেন্ড হবে এবং চ্যানেলটাও গ্রোথ করতে থাকবে। তো তাহলে আমার কেন হচ্ছে না? তো আমিও সেগুলো অ্যাপ্লাই করছি। ব্যাপারটা হয়ে গেছে যে আমাদের হচ্ছে পুরোনো চ্যানেল, যদি কেউ নতুন চ্যানেল খুলে থাকে, নতুন চ্যানেলকে ইউটিউব প্রচুরভাবে রেকমেন্ড করে অন্যদের কাছে, সেই তুলনায় পুরোনো চ্যানেলগুলোকে রেকমেন্ড করে না। আর তাছাড়াও আরো অনেক সমস্যা আছে, যেগুলো হচ্ছে যারা ইউটিউব ভিডিও করে তারা ইউটিউবের ভিডিও শেয়ার লিঙ্কটা হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বিভিন্ন জনকে সেন্ড করতে থাকে। তো এতে চ্যানেলের ক্ষতি কিন্তু তোমরা তোমাদের নিজেদেরই করে ফেলো। তো এতে হয়তো ভিউটা বাড়বে, কিন্তু চ্যানেলে যে ভিডিওর ইমপ্রেশনটা, এই ইমপ্রেশনটা অনেকটা কমে যাবে। কারণ হচ্ছে যে যখন কেউ ফেসবুক বা কোনো হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্কটা খুলে ভিডিওটা দেখবে, তার ভিডিওটা তার হয়তো দেখার সময় নেই, শুধুমাত্র লিঙ্কটা ক্লিক করে দেখলো আচ্ছা এটা ভিডিও এসেছে, ঠিক আছে ভিডিওটা পরে দেখবো বলে সে ব্যাক করে চলে গেল। তো এতে কি হলো, ভিডিওর ইমপ্রেশনটা অনেকটা কমে গেল। তো ইউটিউব কিন্তু এগুলো দেখে, যার জন্য কিন্তু কোনোদিন কাউকে ভিডিও শেয়ার করবে না, এটাই কিন্তু প্রবলেম হয়। আর আরেকটা আমি টিপস দিতে চাইবো, যেটা হচ্ছে যে যখন তোমরা ভিডিও করবে তখন একটা প্রপার প্ল্যানিং এ করবে, প্রথম থেকে কিভাবে ভিডিওটা শুরু করবে এবং কিভাবে শেষ করবে। তার মধ্যে যদি কোনো কিছু হ্যাপেনিং থাকে তো অবশ্যই সেটা তোমার কাছে প্লাস পয়েন্ট, আর যদি হ্যাপেনিং কিছু না থাকে তাহলে তোমরা তোমাদের ফ্লোতেই ভিডিওটা করবে, যেটা যেন মানে ইন্টারেস্টিং টাইপের কিছু একটা হয়। আর ভিডিওতে কখনোই মানে এরকম গোমরামুখো করে ভিডিও করা যায় না। ভিডিও সবসময় হাসি খুশি, সর্বদা এমনভাবে কথা বলতে হবে যেন আমার এই ক্যামেরার ওপারে অনেক লোক আমাকে দেখছে, এভাবে দেখছে, এভাবে দেখছে, এভাবে দেখছে। কেউ কেউ তোমাকে জাজমেন্ট করবে, কেউ কেউ তোমাকে ভালোবাসবে। তো সমস্ত কিছু মাথায় নিয়ে ভিডিও বানাবে। তো এটাই বলার, বিশেষ কিছু আমার এই নলেজ নেই। আর ইউটিউবের অ্যালগরিদমের যে ব্যাপারটা, অনেকেই হয়তো বলে বিভিন্ন জায়গায় তোমরা ভিডিও পেয়ে যাবে ইউটিউবে সার্চ করলে কিভাবে ইউটিউবকে গ্রোথ করতে হয়। তো যারা ভিডিওগুলো বানায় তাদের ইউটিউব চ্যানেল গ্রোথ করে, তোমার কিন্তু গ্রোথ করে না তাদের ট্রিক্সগুলো অ্যাপ্লাই করেও। তাহলে একটাই কথা, নিজের খাটুনির ওপর বা নিজের কাজের ওপর ভরসা রাখো। আর তবে একটা কথা বলবো, ইউটিউবের কিন্তু ভিডিও করার দুটো স্ট্রিম আছে, একটা হচ্ছে ব্লগিং স্টাইল, যেটা পার্সোনাল ব্লগিং স্টাইল, আর একটা হচ্ছে কোনো কিছু বিষয়ের উপরে, সেই বিষয়ের উপরে ভিত্তি করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া। যেমন আমরা যদি ট্রাভেল ভিডিও যদি করি, যেমন আমি ট্রাভেল ভিডিও করছি, ট্রাভেল ব্লগার, এক্ষেত্রে ফেস ভ্যালুটা এখানে ম্যাটার করছে। সেটা লাকিলি কোনোভাবে হিট করে গেলে চ্যানেলটা গ্রোথ করবে। কিন্তু যখন আমি ট্রাভেলের উপর করবো, আমি এখানে ইম্পর্টেন্ট নয়, আমার ট্রাভেলে গিয়ে কিভাবে যাব, কোথায় থাকবো, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে ইনফরমেশন ভিডিও বা কোনো একটা বিষয় ভিত্তিক ভিডিও। সেখানে আমি অ্যাজ এ ক্রিয়েটার আমার কোনো শুধু ভ্যালু থাকবে না, শুধুমাত্র আমার কাজের ভ্যালু, অর্থাৎ আমি কিভাবে ক্রিয়েশনটা করছি সেটার ভ্যালু থাকবে। আর
পার্সোনাল ব্লগের ক্ষেত্রে যে সমস্ত ব্লগগুলো আমরা ট্রাভেল পার্সোনাল ব্লগ করছি, এগুলো তো আমাদের এক্সপিরিয়েন্সগুলো বলছি অ্যাজ এ ক্রিয়েটর, অর্থাৎ আমি সেই জায়গায় গিয়ে আমি কোন দৃষ্টিভঙ্গিতে কোন জায়গাটাকে দেখছি, সেই আমার ফিলিংসটা, আমার সাথে যে ঘটনাগুলো ঘটছে সেই এক্সপিরিয়েন্সটা বলছি। এখানে কিন্তু জায়গাটা ইম্পর্টেন্ট হচ্ছে না, জায়গা ইম্পর্টেন্ট হচ্ছে আমি। তো দুরকম ভিডিও ক্যাটাগরি আছে, এইটা কিন্তু ডিফারেন্সটা তোমরা যখন বুঝতে পারবে তোমরা কিন্তু নিজেরাই ভালো ভালো ভিডিও বানাতে পারবে, আমার বিশ্বাস। তো নেক্সট প্রশ্ন এবার যাওয়া যাক। ওয়ান মোর কোশ্চেন ফ্রম ত্রিদীপ দা, বালুরঘাটের ত্রিদীপ দা। তো ওয়ান অফ মাই ফেভারিট ইউটিউবার। তো ত্রিদীপ দা আমাকে জিজ্ঞাসা করছে যে যদি আমি আমার বাইকটা পরিবর্তন করি তাহলে আমার চ্যানেলের নামটার কি হবে। ত্রিদীপ দাকে আমি একটা জিনিস দেখাতে চাই, দেখো এটা হচ্ছে আমার লোগো, দেখতে পাচ্ছ? তো এই লোগোতে আমার চ্যানেলটা রিফ্লেক্ট করছে, অর্থাৎ আমার বাইকের সঙ্গে আমার চ্যানেলের কোনো সম্পর্ক নেই। আমি যে কোনো বাইকই চালাই না কেন আমি হর্নেট ম্যানই থাকবো, কারণ হর্নেট ইজ ওয়ান টাইপ অফ ইনসেক্ট, যেটাকে বাংলাতে বলে বোলতা। তো এই হর্নেট, ভ্রমরা বা ভ্রমর বা বোলতা, তো অ্যাকচুয়ালি এটা দিয়েই আমার চ্যানেলের নামটা। যারা জানে না তাদের জন্য আরেকবার আমি বলে দিই, আমি যখন আমার চ্যানেলের এই নামটা রাখি তার আগে আমাকে একদিনেই তিনটে বোলতা কামড়ায়। তো সেই থেকেই আমার এই নামটা মাথায় আসে, যে বোলতার যে ইংলিশ দেখলাম হর্নেট, এবং আমার বাইকের নামের সঙ্গে সেটা কোইন্সিডেন্টলি মিলে গিয়েছিল। আর সেইখান থেকেই আমি বোলতার চিহ্নটা আমি আমার লোগোতে ইউজ করি। এখানে বাইকের সঙ্গে আমার চ্যানেলের নামের কোনো রকম সম্পর্ক নেই। ত্রিদীপদার প্রশ্নের উত্তর দিতে পারে, দারুণ লাগলো। যে সমস্ত প্রশ্নগুলো আমার কাছে এসছে সেই সমস্ত প্রশ্নগুলোরই উত্তর এতক্ষণ ধরে আমি দিলাম। প্রশ্ন যদি আরও বেশি আসতো আরও বেশি উত্তর দিতে বেশি ভালো লাগতো। তো এনিহাউ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আরেকটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য